ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকে আমরা কথা বলবো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে। আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যে বিশ্বের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা অনেকটা ধুমড়ে মুচড়ে যায় এবং সেই পরিবর্তন নিয়ে আমরা কথা বলবো। সো আমরা দেরি না করে স্টার্ট করে দিই। আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় সারা পৃথিবী দুইটা ভাগে বিভক্ত ছিল এবং আপনারা জানেন যে যারা যুদ্ধ তৈরি করে তাদেরকে বলা হয়, যারা যুদ্ধ লাগায় তাদেরকে তো বলা হয় হচ্ছে অক্ষ শক্তি, এবং যারা যুদ্ধ ভাঙে তাদেরকে বলা হয় মিত্র শক্তি। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেটা শুরু হয়েছে 1939 খ্রিস্টাব্দে, এবং আপনারা জানেন যে এই 1 সেপ্টেম্বর 1939 এটা আসলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের স্টার্টিং এর ডেট। এবং সেই যুদ্ধ, একটা যুদ্ধ কিন্তু এমনি এমনি করে তৈরি হয় না, কারণ এই যুদ্ধের পিছনে অনেকগুলো প্রভাবক শক্তি হিসেবে কাজ করে। আমরা জানি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় তার ঠিক 21 বছর পূর্বে আরেকটি যুদ্ধ হয়, সেটি হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। মাত্র টু ডিকেডস, নিয়ার অ্যাবাউট 2 ডিকেডস, এই 2 ডিকেডসের মধ্যে একটা যুদ্ধের পর আরেকটা যুদ্ধের প্রয়োজন কি জন্য হলো আমরা একটু অ্যানালাইসিস করব এবং স্ক্রুটিনাইজ করব। তো প্রথমে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা পৃথিবীতে বেশ কয়েকটি পরিবর্তন আসে। যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয় 1918, যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষের দিকে, তারপর হচ্ছে 1919 খ্রিস্টাব্দে একটা চুক্তি হয়, সেটা হচ্ছে ফ্রান্সের যে ভার্সাই নগরী, সেই ভার্সাই নগরীতে একটি চুক্তি হয়। এবং সেই ভার্সাই নগরীতে যে চুক্তি হয়, সেই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু জার্মানি পরাজিত হয়। জার্মানি পরাজিত হওয়ার পর জার্মানির সাথে যে যে সমস্ত শর্ত ওই যুদ্ধে জুড়ে দেওয়া হয়, যুদ্ধের শর্ত অনুযায়ী জার্মানি বেশ কিছু একটা সমস্যায় পড়ে। যেমন তাদের সৈন্য সংখ্যা বাড়ানো যাবে না, প্রায় 1 লক্ষের মতো সৈন্য সংখ্যা থাকতে হবে, এর বেশি সৈন্য সংখ্যা বাড়ানো যাবে না। এই বিষয়গুলো হচ্ছে হিটলারকে খুবই বিব্রত করেছিল। যদিও হিটলার ওই সময় জার্মানির কোনো ক্ষমতাধর ছিলেন না, বাট হিটলার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যে অংশগ্রহণ করেছিলেন এবং তার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে তিক্ত অভিজ্ঞতা ছিল, এবং সেই ভয়াবহ ব্যাপারটাই পরবর্তীতে তার মনে একটা স্থান তৈরি করে নেয়, যে জার্মান জাতিকে যেভাবে হিমিলেট করা হলো সবাই সবার সামনে, সেজন্য সে একটা ভয়াবহ তার মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ মনোভাব ওই সময় তৈরি হয়। এবং আরেকটা শর্ত দেওয়া হয় যে জার্মানি কোনো বিমান বাহিনী গঠন করতে পারবে না। তারপর হচ্ছে তার ধারাবাহিকতায় 1920 খ্রিস্টাব্দে একটি পার্টি গঠিত হয়, যেটাকে বলা হয় নাজি পার্টি বা ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি। এই পার্টি গঠিত হওয়ার পরে আহ, এরপরও একটা সমস্যা দেখা দেয় যে জার্মানিতে হঠাৎ করে একটা, মানে এখানে একটা মন্দা অবস্থা সৃষ্টি হয়, এবং হচ্ছে মূল্যস্ফীতি আহ, অনেক উপরে উঠে যাওয়ার কারণে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের মূল্য অনেক বেশি বেড়ে যায়। এবং যুক্তরাষ্ট্র তখন হচ্ছে জার্মানিকে কিছু তাদের যে শর্ত দিয়েছিল যুদ্ধের, সেই যুদ্ধের শর্তগুলো একটু শিথিল করে নেয়, যে আপনাদের অবস্থা এখন খারাপ, তো যুদ্ধের কিছু শর্ত শিথিল করে নেয়। এবং এই এই আপনারা জানা ভালো যে 30-এর দশকে একটা বিশাল সারা বিশ্বজুড়ে একটি মন্দার সৃষ্টি হয়। স্পেশালি যখন 1929 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের পতন হয় এবং সারা বিশ্বে যে মন্দা সৃষ্টি হয়, বিশ্বব্যাপী মন্দার যে প্রভাবটা চায়নাতে অনেক বেশি এটা হ্যাম্পার্ড হয়েছে। চায়না, ইউএসএ থেকে শুরু করে সারা পৃথিবী জুড়ে এই মন্দার প্রভাবটা ছিল, এবং যার ধারাবাহিকতা হচ্ছে জার্মানিরও সেই মন্দার প্রভাবটা ছিল। এবং আহ, অনেকগুলো কাহিনী কিন্তু প্যারালালি এগিয়ে গিয়েছিল। 1932 খ্রিস্টাব্দে জার্মানি একটা নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে কিন্তু নাজি পার্টির যে লিডার হিটলার, সেখানে কিন্তু তিনি ব্যাপকভাবে মানে ল্যান্ডস্লাইড বিক্রি যাকে বলে, সেই তিনি বিজয়ী হন। এবং হচ্ছে 1933 খ্রিস্টাব্দে তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চ্যান্সেলর এখনো জার্মানির কিন্তু সর্বোচ্চ পদটা হচ্ছে চ্যান্সেলর। সো সেই সময় হিটলার জার্মানির চ্যান্সেলর হন, এবং হিটলারের সাথে জার্মানির সাথে যে সমস্ত চুক্তি ছিল, ভার্সাই চুক্তির যেসব শর্ত ছিল, যে 1919 খ্রিস্টাব্দে আমি আগে যেটা বলেছিলাম যে জার্মানিকে বেশ কিছু শর্ত দেওয়া হয়, যেমন সৈন্য সংখ্যা 1 লক্ষের বেশি করা যাবে না, বিমান বাহিনী গঠন করা যাবে না। এই সকল শর্ত থেকে হিটলার বেরিয়ে আসেন। এবং হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আরেকটা কারণ ছিল হচ্ছে হিটলারের যে উগ্র জাতীয়তাবাদ। হিটলার নিজেকে আর্য জাতি বলে মনে করতেন, এবং হচ্ছে বাকি পৃথিবীর যে সমস্ত জাতিকে তিনি তার থেকে জাতিগতভাবে তিনি তাদের নিজেকে এক স্তর উপরে মনে করতেন। এটা একটা তার উগ্র জাতীয়তাবাদ ছিল, যা তাকে পরবর্তীতে সাম্রাজ্যবাদী করে তুলেছিল। তারপর হচ্ছে আপনি আহ 1938 খ্রিস্টাব্দে 1938 সালে যে জার্মানির
হিটলার অস্ট্রিয়া দখল করে নেন এবং হচ্ছে এখানে একটা গণভোট আয়োজন করে এটাকে জার্মানির অংশ তৈরি করে দেন। তার তখন থেকেই যদিও হিটলারের জন্ম অস্ট্রিয়াতে, তো হিটলার পরবর্তীতে অস্ট্রিয়া দখল করে নেন এবং হচ্ছে সেখানে গণভোট আয়োজন করেছে দেশটিকে জার্মানির অংশ বানিয়ে দেন। তারপর হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনায় কিন্তু তৎকালীন যে পরাশক্তি ছিল, ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল এবং ইউএসএ ছিল, তারা কিন্তু কেউ এটা নিয়ে খুব একটা কথা বলেনি। এবং হিটলারের আরেকজন মিত্র ছিল যার জন্ম হচ্ছে ইতালিতে, ভেনিতো মুসোলিনি। তো হিটলারের যে আরেক সহযোগী বলা যায় তাকে। তো মুসোলিনি ছিল ইতালির একই রকম হচ্ছে ফেসিবাদী নেতা। তো হিটলার 1925 খ্রিস্টাব্দে একটি আত্মজীবনী রচনা করেন, যেটির নাম হচ্ছে মেইন ক্যাম্প। আপনারা চাইলে একটু সময় নিয়ে পড়তে পারেন, যাদের হাতে সময় আছে তারা পড়তে পারেন। মেইন ক্যাম্প বইয়ের মধ্যে কিন্তু তার টোটাল বন্দি জীবনে তিনি এটা লিখেছিলেন এবং হচ্ছে তার যে চিন্তাধারা, এই জিনিসগুলো কিন্তু এই বইয়ের মধ্যে প্রভাবিত হয় এবং এই বইটি পরবর্তীতে তার যে ফলোয়ার ছিল তাদের ফলোয়ারকে মোটিভেট করে। তারপর হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর পরবর্তীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছে অফিসিয়ালি স্টার্ট হচ্ছে 1 সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে। এই সময় হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। তবে তার পূর্বে বলেনি যে পোল্যান্ডের সাথে কিন্তু হিটলারের যে অনাক্রমণ চুক্তি ছিল, বাট হিটলার পোল্যান্ড আক্রমণ করেন এবং এর মধ্য দিয়ে হচ্ছে হিটলারের সাথে পোল্যান্ডের বেশ কিছু ঝামেলা হয়। এর পরবর্তীতে যখন পোল্যান্ড আক্রমণ করেন, পোল্যান্ড ইট ওয়াজ কোয়াইট ইজি টার্গেট ফর হিম, বিকজ প্রায় সপ্তাহখানেকের মধ্যে তিনি পোল্যান্ড মোটামুটি জয়লাভ করে ফেলেন এবং হচ্ছে তার আক্রমণ অনেক ফাস্ট ছিল। এবং অনেক বিশেষ এই প্রশ্নটা আসে যে হিটলার যে নীতিতে আক্রমণ করতেন সেটার নাম কি ছিল। এটা হচ্ছে ব্রিফ ক্লিক বলা হয়, ব্রিফ ব্রিফ ব্রিক ক্রিপ ব্লিক ক্রিপ। সো এটা হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে হচ্ছে আপনি শত্রুকে তৈরি হওয়ার সময় দিলেন না এবং হচ্ছে আপনি শত্রু রেডি হওয়ার আগে আপনি তাকে অ্যাটাক করে বসলেন। সো এটা হচ্ছে দ্রুত গতিতে হিটলারের আক্রমণ। তো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে হিটলারের একটা গোয়েন্দা বাহিনী ছিল, গোপন বাহিনী, যেটার নাম ছিল যে গেস্টাপো। এবং এই গেস্টাপোর যে যারা লিডার ছিল, গেস্টাপোর যারা আর্মি ছিল, পুলিশ বাহিনীর যে লোকজন ছিল, এরা ছিল পৃথিবীর সব থেকে ফার ফার এগ্রেসিভ। তারা জার্মানিতে হিটলারের এগেনস্টে যারা গিয়েছেন তাদেরকে যেভাবে গেস্টাপো হচ্ছে মানে ধ্বংস করেছে। আপনি যদি জার্মান কিছু মুভি দেখার সুযোগ তৈরি হয় যদি, তখন আপনি দেখবেন যে গেস্টাপো কতটা ভয়ঙ্কর এবং মানে এদের ভয়াবহতা আপনি মানে এটা কল্পনা করতে পারবেন না। দে আর ফার ব্রুটাল। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে আমি আগেও বলেছি যে বিশ্বযুদ্ধ যারা তৈরি করে, যারা লাগায়, তাদেরকে বলা হচ্ছে অক্ষশক্তি। যেমন অক্ষশক্তি হচ্ছে যারা বিশ্বযুদ্ধ সূচনা করে এবং যারা শেষ করে তারা হচ্ছে মিত্রশক্তি। তো অনেক সময় প্রশ্ন আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিলেন। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তি ছিল মূলত 3টা দেশ, যদিও মাল্টিপল আদার কান্ট্রিজ ওয়াজ কানেক্টেড। তো যাদের মূল দে আর দ্য বেস অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, জার্মানি, জাপান এবং ইতালি। এই 3টা দেশ, জার্মানি হচ্ছে ওয়াজ দ্য লিডার, জাপান, জার্মানি এবং ইতালি, এই 3টা দেশ মিলে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগায়। সো এই সময় যে সময় যারা লিডার ছিলেন আপনি তাদেরকে এক নজর দেখবেন, কারণ হচ্ছে ওই সময়ের লিডার থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির লিডার ছিলেন, চ্যান্সেলর ছিলেন হচ্ছে অ্যাডলফ হিটলার, এবং ইতালিতে বললাম যে বেনিতো মুসোলিনি, এবং জাপানের সম্রাট ছিল সম্রাট হিরোহিতো। জাপানের গল্পটা আমি আরেকটু পরে বলছি। সো এবং এর এগেনস্টে যে শক্তিরা ছিল, যারা হচ্ছে যুদ্ধ বন্ধ করে, যারা হচ্ছে যুদ্ধটা শেষ করে সমাপ্ত করে, তাদের বলা হয় মিত্রশক্তি। তো মিত্রশক্তি ছিল হচ্ছে ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে যে মিত্রশক্তির যে শক্তিগুলো ছিল, শক্তিগুলা এই সবগুলো শক্তি কিন্তু এর পরবর্তীতে তারা কিন্তু জাতিসংঘের যে স্থায়ী সদস্যপদ লাভ করে, যেমন ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, চীন। খেয়াল করেন নামগুলো কিন্তু পরবর্তীতে তারা পৃথিবী শাসন করছে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা শেষ করেছিল তাদের হাতে বর্তমান পৃথিবীর নেতৃত্ব। ওই সময় যারা মিত্রশক্তির যারা লিডার ছিলেন, যেমন যুক্তরাজ্যে ছিলেন উইনস্টন চার্চিল, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। এবং চার্চিল ভারতবর্ষ নিয়ে বেশ হি ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ইন্ডিয়া, বিকজ তার সময়ে ইন্ডিয়াতে তার বিরুদ্ধে বেশ একটা মানে গণজাগরণ সৃষ্টি হয় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে। এবং চার্চিল
he was a very clever person actually. He wanted to save, he wanted to save the mainland of England. ইংল্যান্ডের যে মেইনল্যান্ড ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কিন্তু ইংল্যান্ডের মেইনল্যান্ডে জার্মানি আক্রমণ করতে গিয়েছিল। পরবর্তীতে তিনি কিন্তু খুব দ্রুত ইউএস এর সাথে একটা চুক্তিতে যান, যেটাকে বলা হয় আটলান্টিক চার্টার। সেই আটলান্টিক চার্টারের মাধ্যমে তিনি ইউকে এর মেইনল্যান্ডটাকে রক্ষা করেছিলেন। অথবা জার্মানি যদি ইউকে দখল করে নিত, তাহলে সারা পৃথিবীর নেতৃত্ব তখন হচ্ছে জার্মানির হাতে চলে যেত। সো যুক্তরাষ্ট্রের সাথে তিনি সেই প্রিন্সেস অফ ওয়েলসে সেই আই মিন এই বিষয়টা একটু সিকোয়েন্সিয়ালি আমি আলোচনা করছি, এটা একটু পরে আসবে। যেমন এর পরও ওই সময় যে সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্টালিন ওয়াজ অলসো ফেমাস পারসন। মার্কিন প্রেসিডেন্ট ওয়াজ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হি ওয়াজ লেটার এ নোবেল লরিয়েট অলসো। এন্ড মার্কিন প্রেসিডেন্ট আরেকজন